ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। Dieser Verik teet piirame siis edav. Tehnenan pisire pool. Empemen nii teenai. Noten pinote sa enansa. Kalame pisom pinote saanensa. ফেরাও এর নীলা গল্পটি প্রথম প্রকাশিত হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2025-এ স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত শেখ ইমরান আলীর লেখা গোয়েন্দা অভয় সিরিজের প্রথম গল্পগ্রন্থ ষষ্ঠ ইন্দ্রিয়তে। এই পুস্তকটির মাধ্যমেই লেখকের সৃষ্ট গোয়েন্দা চরিত্র অভয় চক্রবর্তী আত্মপ্রকাশ করে। গোয়েন্দা অভয় সিরিজের এটি তৃতীয় গল্প। পূর্ববর্তী গল্প যথাক্রমে ফরাসি সিন্ধুক ও শিবগড়ের গুপ্তধনের সঙ্গে আপনারা আগেই পরিচিত হয়েছেন। গোয়েন্দা অভয় সিরিজের গল্পগুলিকে ভালোবাসার জন্য ফিকশন স্টোরিজের সমস্ত টিম মেম্বার আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে গোয়েন্দা গল্প ফেরাও এর নীলা। ভোর 5:30, চৈত্রের শুরু। বসন্তের বিদায়ের একটা মৃদু মন কেমনের মতোই বুকের মাঝামাঝি ও সঙ্গে ফাঁকা ক্যানিং রোডের দুপাশের সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে একটা এক টানা ঢিপঢিপ আওয়াজ। আওয়াজটা অবশ্য একটা বিদেশি মোটর বাইকের। পিচের রাস্তায় মাঝে মধ্যে গ্রামের রাখালের সঙ্গে দু একটা মোষ বা গরু অবাক নজরে দেখে নিচ্ছে বাইক চালনারত বছর 30-এর এক যুবককে। গায়ে সাদা হাওয়ায় গোল গলা টি শার্ট, পরনে নীল জিন্স, চোখে কালো এভিয়েটার সানগ্লাস। ডিটেকটিভ অভয় চক্রবর্তী। শিবগড়ের গুপ্তধন আবিষ্কারের পর দেশ জুড়ে অভয়ের নামডাক আরও কিছুটা ছড়িয়েছে। কেটে গেছে প্রায় 3 মাস। এই কদিনে অভয়কে নতুন কোনো কেসে যুক্ত হতে হয়নি, তবে ইদানিং ওকে বিশেষ একটা নেশায় ধরেছে, লং ড্রাইভের নেশা। প্রথম প্রেম হার্লে ডেভিডসনটাকে নিয়ে প্রায় বেরিয়ে পড়ে পাহাড়, নদী বা সমুদ্র দেখতে। আজও বেরিয়েছে ক্যানিং রোড ধরে সোজা গোসাবা। তারপর সকাল সকাল নদীর ধারে বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরে আসবে ইএম বাইপাসের নিজের ফ্ল্যাটে। গ্রীষ্মের শুরুর সকালের মৃদু শীতল ফিরফিরে হাওয়া বয়ে যাচ্ছে অভয়ের কানের পাশ দিয়ে। ডান দিকে সূর্যি মামা একটু একটু করে মাথা তুলে ওর গায়ে মুখে আলো ছড়াচ্ছে। দূরের মাঠ থেকে বাতাসে ভর করে ভেসে আসছে ধান সিদ্ধর সোঁদা গন্ধ। অভয় ক্লাচ আর স্টেডি এক্সেলারেটর ধরে পূর্ণরূপে উপভোগ করছে এই প্রকৃতি মাতাকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তখনই হঠাৎ অভয়ের প্যান্টের বাম পকেটে রাখা ফোনটা গোঁ গোঁ করে ভাইব্রেট করতে লাগলো। অভয় কিছুটা বিরক্ত হলো। পোয়ারোর ফ্যান হওয়ায় অভয়ের মধ্যেও তাঁর কিছুটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হতে শুরু করেছে। এরকুল পোয়ারো সাধারণত সামঞ্জস্যপূর্ণ আবহাওয়া বা পরিস্থিতির অযথা ব্যাঘাত পছন্দ করেন না। তাই এই মধুর নির্মল সকালের সুন্দর লং ড্রাইভের মাঝে এই ফোন আসাটা অভয়ের চোখেও অসামঞ্জস্যই মনে হলো। অভয় সাধারণত ড্রাইভ করার সময় ফোনও ধরে না, তাই প্রথমটায় ফোন কলটাকে অবজ্ঞাই করল। ফোনটা পুরো রিং হয়ে কেটে গেল। অভয় পুনরায় কোঁচকানো ভ্রুটাকে ঠিক করে সামঞ্জস্যে ফিরে আসতে লাগলো। তখনই আবার ফোনটা ভাইব্রেট করতে লাগলো। অভয় বিরক্ত হয়ে ব্রেক কষল। অভয়ের বাইকের অচেনা আওয়াজে রাস্তার পাশে বসে জাবর কাটতে থাকা একটা মোষ অভয়ের দিকে মুখ তুলে ক্যাবলাভাবে তাকিয়ে থাকল। অভয় পকেট থেকে ফোনটা বের করে দেখল
আননোন নাম্বার। ও কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো, মিস্টার অভয় চক্রবর্তী বলছেন? ওপাশ থেকে এক বয়স্ক গম্ভীর পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো। অভয় উত্তর দিল, হ্যাঁ বলছি, কে বলছেন? নমস্কার, আমার নাম প্রতাপ নারায়ণ চৌধুরী, শিলিগুড়িতে থাকি। প্রত্নতাত্ত্বিক স্বর্গীয় অমরেশ চৌধুরী আমার দাদু। একটা চুরির ব্যাপারে আপনার সাহায্য দরকার। অভয়ের মাথায় হঠাৎ একটা তড়িৎ স্ফুলিঙ্গ ছুটে গেল। আশ্চর্য হয়ে ও বলল, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক অমরেশ চৌধুরী, ওনার নাতি? কত বড় সৌভাগ্য আমার। হ্যাঁ, ঠিকই বলেছেন, তবে সৌভাগ্য কিনা বলতে পারি না। হয়তো সৌভাগ্য আমার যে আমি আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। আমার এক বাল্যবন্ধু থাকে কলেজ স্ট্রিটে, ওর কাছেই আপনার নাম্বারটা পেলাম। না না, ছি ছি, ওরকম বলবেন না। যাই হোক, কোনো চুরির ব্যাপারে কিছু বলছিলেন? হ্যাঁ, দাদুরি পাওয়া একটা রত্ন, মিশরীয় রত্ন। মিশরীয় রত্ন? ইন্টারেস্টিং। হ্যাঁ, বলতে পারেন আমাদের বংশানুক্রমিক সুখ, সমৃদ্ধি, নাম ডাক সবকিছুর জন্য দায়ী সেই রত্ন। বর্তমান বাজারে যার মূল্য কম করেও কয়েক কোটি টাকা। ফেরাও দশম রামেসিসের একটা নীলা। অভয়ের কপালে একটা ভাঁজ পড়ল। ও বাইকটা স্ট্যান্ড করে নেমে দাঁড়িয়ে বলে উঠল, অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান সাফায়ার? ঠিক বলেছেন, তবে ইজিপ্ট থেকে পাওয়া গেলেও জিনিসটা কিন্তু ভারতীয়। হিমালয়ের কোলে অবস্থিত আমাদের কাশ্মীরের পাহাড় থেকেই জিনিসটা আমদানি করে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর মিশরে। কথিত আছে পৃথিবীর সব থেকে মূল্যবান নীলা নাকি এখানেই পাওয়া যায়। পরে দাদুর মাধ্যমে দেশে ফিরে এলেও এত বছর পরে মহামূল্য জিনিসটাকে হারিয়ে বসে আছি। অভয় সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করবেন না প্রতাপবাবু। এক কাজ করুন, নীলা আর আনুষঙ্গিক যাবতীয় সমস্ত ডিটেল আমাকে মেল করে দিন। সে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, কিন্তু আপনাকে একটু তাড়াতাড়ি এখানে চলে আসতে হবে। হাতে হয়তো সময় খুবই কম। আমি আপনার ফ্লাইট টিকিটটাও বুক করে দিচ্ছি। আহা, সেটা না করলেও হয়, আমরা নিজেরাই করে নেব। না না অভয় বাবু, ওসব নিয়ে ভাববেন না। আপনার সঙ্গে আর কে কে আসবেন সেটা খালি বলে দিন। অভয় কিছুক্ষণ ভেবে তারপর বলে উঠল, আচ্ছা, আপনি যখন বলছেন তখন তাই হোক। তবে আজকের দিনটা একটু ক্ষমা করে দিন, কারণ আরেকজন যিনি যাবেন তিনি খানিকটা দূরে থাকেন, তার প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে আগামীকাল দুপুরের দিকের টিকিট বুক করে আপনাকে মেইল করে দিচ্ছি। আচ্ছা, ওনার নামটা? পার্বতী পাল। পরের দিন দুপুর 2:30, কলকাতা বিমানবন্দরের ডিপার্চার গেট নাম্বার 2 এর বাইরে একটা হলুদ ট্যাক্সি এসে দাঁড়ালো। গেট খুলে ভাড়া মিটিয়ে ডিপার্চারের দিকে এগিয়ে গেল এক সুঠাম তরুণী। পরনে হলুদ কামিজ আর কালো জিন্স। ওর দিকে নজর পড়তেই অভয় অতর্কিতে পেছন থেকে ওর হাতটা টেনে ধরল। তরুণী হঠাৎ সতর্ক হয়ে হ্যাঁচকা টান মারতে গিয়েও পর মুহূর্তেই মুখ না ঘুরিয়েই হেসে বলে উঠল, অভয়দা, তুমিও না? অভয় সানগ্লাসটা খুলে হাসতে হাসতে বলে উঠল, না, মার্শাল আর্টের ট্রেনিং ভালোই চলছে দেখছি, আর সঙ্গে সিক্স সেন্সেও শান দেওয়া হচ্ছে মনে হচ্ছে। পার্বতী মুচকি হেসে বলে উঠল, চাচা চৌধুরীর মগজ অভয়দা, কম্পিউটারের থেকেও তেজ চলে। দুজনে ডিপার্চারের দিকে এগিয়ে গেল। ওদের ফ্লাইট উড়ল। প্রাথমিক লক্ষ্য কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর। সাধারণত ফ্লাইট টাইম 1 ঘন্টা 10 মিনিট। এরপর এয়ারপোর্টে নেমে প্রতাপ নারায়ণবাবুর নিজস্ব গাড়ি ওদের নিয়ে যাবে শিলিগুড়ির ওনার বাসভবনে। ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে
পার্বতী জিজ্ঞাসা করল, আচ্ছা অভয়দা, তোমার ফরওয়ার্ড করা মেলটা দেখার পর ইন্টারনেটে ফেরাও দশম রামেসের সম্বন্ধে কিছুটা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু যা দেখলাম প্রত্নতাত্ত্বিকেরা গুটি কয়েক বিবর্ণ প্যাপিরাস ডকুমেন্টস ছাড়া ভদ্রলোক সম্বন্ধে বিশেষ কিছু উদ্ধার করতে পারেননি। অভয় ওর 2 হাতের 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ একযোগে ওর কপালের মাঝখানে রেখে চোখ বন্ধ করে এক মনে কিসব ভেবে যাচ্ছিল। পার্বতীর কথায় কিছুটা চোখ খুলে বলে উঠল, তা ঠিক, তবে প্রত্নতাত্ত্বিকেরা অনেক সময় অনেক কথাই আন্তর্জাতিক সুরক্ষার খাতিরে পাবলিক করে না। সেগুলো জানার জন্য আমাদের সরাসরি তাদের সঙ্গে কথা বলতে হয়, তাই ইন্টারনেটে সেসব দুর্লভ তথ্য না থাকাটাই স্বাভাবিক। বাবা, এটা তো জানা ছিল না। হ্যাঁ, এরকমই হয়ে থাকে। ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স বলে একটা কথা আছে। সব তথ্যই যদি ইন্টারনেটে পাওয়া যেত তাহলে ওসবের আর কি দরকার পড়তো বলো। এরপর ঘড়ির দিকে তাকিয়ে অভয় বলল, ও হ্যাঁ, ভালো কথা। প্রতাপ নারায়ণবাবু বলেছিলেন হাতে সময় কম। অবশ্য সেটাই স্বাভাবিক। এত দামি একটা নীলা চুড়ি গেলে সেটা ইন্টারন্যাশনাল চোর বাজারে পাচার হতে বেশি সময় লাগে না, তাই পৌঁছেই আমাদের কাজে লেগে পড়তে হবে। রাতে ঘুমও ঠিকঠাক হবে কি না জানি না, তাই যেটুকু সময় পাচ্ছ একটু রেস্ট নিয়ে নাও। অনেক সকালে বেরিয়েছ। পার্বতী মাথা নেড়ে চোখ বুঝল। অভয়ও এক ঢোক জল খেয়ে জিরিয়ে নেওয়ার চেষ্টা করল। ওদের ফ্লাইট ল্যান্ড করল। বাগডোগরা এয়ারপোর্টের অ্যারাইভালের বাইরে অভয় আর পার্বতীর নাম ডিসপ্লে করে সাদা কাপড়ের এক ড্রাইভার আগে থেকেই অপেক্ষা করছিল। ওরা দুজনে হাত নেড়ে নিজেদের পরিচয় দিয়ে গাড়িতে উঠল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। মিনিট 20 পরে শিলিগুড়ি শহরের মাঝামাঝি অবস্থিত বিখ্যাত প্রত্নতাত্ত্বিক অমরেশ চৌধুরীর আবক্ষ মর্মর মূর্তি সজ্জিত চৌধুরী নিবাসে ওরা পৌঁছে গেল। মেন গেট পেরিয়ে ড্রাইভারের দেখানো রাস্তায় ওরা বসার ঘরে প্রবেশ করল। আসুন অভয়বাবু, আসুন ম্যাডাম। বসার ঘরের সোফা থেকে উঠে দাঁড়িয়ে নমস্কারের ভঙ্গিতে বলে উঠলেন এক রাজভারী গম্ভীর বয়স্ক ভদ্রলোক। অভয় সসম্ভ্রমে বলে উঠল, নমস্কার প্রতাপবাবু, ইনি পার্বতী পাল, আমার অ্যাসিস্ট্যান্ট ডিটেকটিভ। জানি অভয়বাবু, আপনাদের অনেক নাম শুনেছি। শিবগড়ের দুর্গে তো আপনাদের ছবিও লাগানো হয়েছে। আপনারা বর্তমানে ভারত বিখ্যাত ব্যক্তিত্ব। কি যে বলেন স্যার। প্লিজ অভয়বাবু, আমাকে স্যার ট্যার বলবেন না। বাবার দেওয়া ওই নামেই আমাকে ডাকুন। যাই হোক, আপনাদের আসতে কোনো... না না চৌধুরী বাবু, আপনি যা ব্যবস্থা করে রেখেছেন তাতে করে অসুবিধা হওয়ার কথাও নয়, বলে উঠল পার্বতী। এরপর চা আর কিঞ্চিত জলযোগ সেরে প্রতাপবাবু আসল কথায় এলেন। অভয়বাবু, নীলাটার সঙ্গে আমার বাপ ঠাকুরদার একটা ইমোশন জড়িয়ে রয়েছে। ঠাকুরের দয়ায় বিষয় আশয়ের কোনো অভাব নেই, বুঝলেন। শিলিগুড়ি ঘুরলে যে কটা হোটেল আর রেস্টুরেন্ট দেখতে পাবেন তার মধ্যে 70%ই আমাদের। তাই জিনিসটার পার্থিব দামটা আমার কাছে অতটা ম্যাটার করে না, কিন্তু জিনিসটা হারালে আমার চলবে না। অভয় জিজ্ঞাসা করল, এরকম কেন বলছেন? প্রতাপ নারায়ণবাবু একটা দীর্ঘশ্বাস নিয়ে সজোরে দুবার তুড়ি বাজালেন। নিমেষের মধ্যে বাইরে থেকে ধুতি পাঞ্জাবি পরা একটা ভৃত্য এসে প্রতাপবাবুর হাতে একটা চকচকে কাঠের পাইপ ধরিয়ে দিয়ে চলে গেল। চোখ বন্ধ করে একটা সুদীর্ঘ টান দিয়ে প্রতাপ নারায়ণ বলতে শুরু করলেন, সামনাসামনি না বসলে সবকিছু বলা যায় না, বুঝলেন অভয়বাবু। নীলাটার একটা বড় ইতিহাস আছে। 1922 সালে পৃথিবীর তাবর তাবর প্রত্নতাত্ত্বিকরা যখন নীল নদের তীরে দ্য ভ্যালি অফ দ্য কিংস বা রাজাদের উপত্যকায় তুতেনখামেন ও তার সমসাময়িক ফেরাওদের সমাধি ও তার আশেপাশের বহুমূল্য সম্পদ খুঁজে বের করতে ব্যস্ত, তখন আমার দাদু অমরেশ চৌধুরী
সদ্য আর্কিওলজি নিয়ে পড়তে শুরু করেছেন বিদেশে, কিন্তু শৈশব থেকেই ওর মনে ইজিপ্ট অভিযানের একটা সুপ্ত বাসনা ছিল। তাই তুতেনখামের টম্ব আবিষ্কারের খবরে দাদুর সেই সুপ্ত বাসনা পরিপূর্ণ রূপ নিয়ে জীবনের একরকম লক্ষ্য হয়ে দাঁড়ায়। দীর্ঘ 15 বছর পর সেই সুপ্রতিষ্ঠিত দিনটি উপস্থিত হয় যখন ব্রিটিশ আর্কিওলজিস্টদের একটা টিমের মধ্যে দাদুকেও নির্বাচন করা হয় মিশর অভিযানের জন্য। তবে এবারে আর রাজাদের উপত্যকা নয়, বরঞ্চ নীল নদীও বদ্বীপ বা নীল ডেল্টা রিজিয়ন ছিল ওদের লক্ষ্যস্থল। প্রায় 2 বছর ধরে 17 জন আর্কিওলজিস্টদের টিমটি নীল নদের তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলে খোঁজাখুঁজি করে আবিষ্কার করে তুতেনখামেনের পরবর্তী ফেরাওদের বহু মূল্যবান সমাধি ও তার মধ্যে গচ্ছিত অজস্র সম্পদ। এই দীর্ঘ অভিযান চলাকালীনই দাদু ফেরাও দশম রামেসিসের সমাধির আশেপাশের আর্টিফ্যাক্ট গুলোর মধ্যে একটা পুরনো কাঠের বাক্স থেকে এই নীলাটা পান। 320 ক্যারেটের পিওর ব্লু স্যাফায়ার, বর্তমান বাজারে দর প্রায় $1.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় 12 কোটি টাকা। 12 কোটি? পার্বতী চোখ কপালে তুলে বলে উঠল। প্রতাপনারায়ণ উত্তর দিলেন, হ্যাঁ, পরবর্তীকালে সেটা নিয়ে গবেষণা করে জানতে পারেন রামেসিসদের মধ্যেই কোনো এক ফেরাও এক রানীকে উপহার দেওয়ার জন্য ভারতের কাশ্মীর উপত্যকা থেকে অনেক দাম দিয়ে সেটা আমদানি করেছিলেন। নীলাটা নিয়ে দাদু আর বেশি উচ্চবাচ্য না করে সেটা নিজের কাছেই রেখে দেন অভিযানের স্মৃতি হিসাবে। এরপর দেশে ফিরে বছর 5 পরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাজটা ছেড়ে দিয়ে লেখালেখিতে মনোনিবেশ করেন। দাদুর লেখা ওর মিশরীয় ও অন্যান্য অভিযানের গল্পগুলো বিদেশি ভাষাতেও পাবলিশ হয়। কিছুদিনের মধ্যেই প্রত্নতাত্ত্বিক অমরেশ চৌধুরীর নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। দাদুর দৃঢ় বিশ্বাস ছিল নীলাটাই ওর এই সুনামের জন্য দায়ী। বাবার হোটেল বিজনেসে মন ছিল, তাই ছেলের আবদারে দাদু বাবাকে দার্জিলিং আর সিকিমে হোটেল বানিয়ে দিলেন। এরপর দেখতে দেখতে 2 থেকে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 15। এরপর আসে আমার পালা। বাবার পরে বর্তমানে এই অধমের হাতে হোটেলের সংখ্যা 22টি, যার মধ্যে 4টি 4 স্টার ও 2টি 5 স্টার, এবং এগুলো সবই সফলভাবে চলছে। দাদু, বাবা ও আমি, আমাদের প্রত্যেকের ওই নীলাটার উপরে কেমন যেন একটা অন্ধ বিশ্বাস আছে। জানি না কেন আমাদের প্রত্যেকের মনে হয় পাথরটার মধ্যে নিশ্চয়ই কোনো দৈবিক গুণ রয়েছে, যেটা আমাদের প্রভাব প্রতিপত্তিকে দিনকে দিন বাড়িয়ে তুলেছে। তবে 10 দশেক আগে একটা অদ্ভুত ঘটনার পর থেকেই সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। কি ঘটনা? অভয় ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল। প্রতাপবাবু উত্তর দিলেন, 10 দশেক আগে অদ্ভুত একটা লোকের আবির্ভাব হয়। এই আপনারা যেখানে বসে আছেন সেখানেই বসে আমাকে রীতিমতো শাসিয়ে চলে যায়। শাসিয়ে চলে যায়? পার্বতী আশ্চর্যভাবে বলে উঠল। অভয় নির্বাকভাবে প্রতাপবাবুর দিকে তাকিয়ে। প্রতাপ নারায়ণ বলে চললেন, হ্যাঁ, সেই রকমই কিছু একটা বলা চলে। লোকটা ভারতীয় নয়, মিশরীয় বংশোদ্ভূত। মানে আমার তো সেরকমই মনে হলো। মোট কথা, লোকটা যে সে লোক নয়, আর ভুলভাল কথাও সে বলছিল না। কি বলছিল লোকটা? আর ঠিক কেমন দেখতে ছিল? অভয় জিজ্ঞাসা করল। অভয়ের প্রশ্নে প্রতাপবাবু হঠাৎ করে ফ্ল্যাশব্যাকে চলে গেলেন। সেই রুদ্রমূর্তি লোকটির কথা প্রতাপবাবুর স্মৃতির প্রেক্ষাপটে ভেসে উঠল।
Noten pinote sa inansa. Kalame pisom pinote sanensa. এরপর সম্বিত ফিরিয়ে এনে প্রতাপবাবু আবার বলে উঠলেন, ফুট 6 লম্বা, গায়ের রং রোদে পোড়া সিঁদুরে লাল, থুতনিতে কাঁচা পাকা ছাগল দাড়ি, চোখের মনি গাঢ় কালো, বয়স ওই 45-46 হবে। গলার স্বর খুব ভারী, আমার থেকেও, তবে কথা খুব কম বলে। সব কথা ইংরেজিতেই বলছিল, তবে মাঝে মধ্যে ভুলবশত নিজের ভাষা বেরিয়ে যাচ্ছিল। শুনে ওই জর্ডন বা লেবাননের মতো মনে হলো। আসলে হোটেল ব্যবসায় অনেক দেশের লোকের সঙ্গেই আতিথেয়তা করতে হয়, তো তাই মনে হলো। সেরকম কিছু ভেবেই আমার গেটম্যান ওকে বাড়ির মধ্যে অ্যালাউ করে। আমি বাড়িতেই ছিলাম। গেটম্যানকে কাজে পাঠিয়ে লোকটাকে বসতে বলি, কিন্তু লোকটার মুখের ভাব দেখে প্রথমেই আমার সন্দেহ হয়। হয়তো কোনো রকম ক্ষোভ কাজ করছিল ওর মধ্যে। ওর নাম কার্লোস লেভিন, লেবানিস ইহুদি। পরিচয়ের পরেই সোজা কাজের কথায় চলে আসে। আর কিছু না, ফেরাও রামেসিসের নীলাটার জন্যই সে এখানে এসেছিল। তারপর আমি কারণ জানতে চাইলে বলে ও নাকি রামেসিসের বংশধর, তাই নীলাটায় একমাত্র ওর আর ওর আত্মীয়দের অধিকার। ধর্মীয় জটিলতার কারণে বহু বছর আগে ওর পূর্বপুরুষদের মিশর ছেড়ে লেবাননে আশ্রয় নিতে হয়, কিন্তু ওর গায়ে এখনো ফেরাওদের রক্ত বইছে। আপনার কাছে নীলাটা আছে সেটা কিভাবে জানলো? আর রামেসিসদের বংশধর হলে নীল নদের বাকি সম্পদের ওপর অধিকার জমাচ্ছে না কেন? প্রতাপনারায়ণ মৃদু হেসে উত্তর দিলেন, খুব ভালো বলেছেন। হ্যাঁ, হিসেব মতো এই রিসেন্ট 2022-এ নাইল ডেল্টার বিস্তীর্ণ অঞ্চলে যে 63টি সমাধি পাওয়া গিয়েছে, সেগুলোতেও ওর অধিকার বর্তায়। কিন্তু সেগুলো সবই এখন ইজিপশিয়ান গভর্নমেন্টের আন্ডারে, তাই সেখানে ও কিছু বলার সাহস পায়নি। তবে নীলাটা হঠাৎ করে দাবি করে বসায় আমিও আশ্চর্য হয়ে গেছিলাম ও সেটা জানলো কোথা থেকে। উত্তরে ও দাদুরি বন্ধু, সহকর্মী আর্কিওলজিস্ট ডক্টর হেনরি বুকাননের লেখা একটা বইয়ের উল্লেখ করে, যেখানে নাকি পরিষ্কার এই ঘটনার কথা লেখা আছে। পরে আমি সেটা যাচাইও করিনি। ও ঠিকই বলছিল। মিস্টার বুকানন সত্যি এটা তার বইয়ে লিখে রেখেছেন। এরপর আপনি কি করলেন? অভয় শান্ত চিত্তে জিজ্ঞাসা করল। প্রতাপনারায়ণবাবু কিছুটা চুপ থেকে তারপর বললেন, হতে পারে সে পুরোপুরি সত্যি কথা বলছে, কিন্তু নীলাটার সঙ্গে আমার বাপ ঠাকুরদার স্মৃতি ও ঐতিহ্য জড়িয়ে আছে। দাদু অনেক কষ্টে ওটা এখানে এনেছিলেন। শুধু তাই নয়, আমাদের পারিবারিক গৌরব আর প্রতিপত্তিও এর সঙ্গে জড়িত। তাই আমি এক কথায় ওকে না করে দিই। তারপর একটা সাংঘাতিক কথা বলে উঠল সে। রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়িয়ে ও বলে উঠল, নীলাটায় কেবলমাত্র রামেসিসদের রক্তের অধিকার আছে। রামেসিসরা ছাড়া যারাই ওটা রাখতে যাবে তাদের অপঘাতে মৃত্যু হবেই। তাই আমারও নাকি অপঘাতে মৃত্যু ঘনিয়ে এসেছে বলেই হনহন করে বেরিয়ে যায়। আমি ওর কথায় আশ্চর্য হয়ে থেকে যাই, কারণ ওর কথা সত্যি। কিরকম? দাদুর মৃত্যু হয় ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে, আর বাবার মৃত্যু গাড়ি অ্যাক্সিডেন্টে। অভয় আর পার্বতী অবাক হয়ে মুখ তাকাতাকি করতে লাগল। প্রতাপনারায়ণ চিন্তিত মুখে বললেন, এই ঘটনার 3 দিন পরে হঠাৎ সকালবেলায় আলমারির লকার খুলে দেখি নীলাটা নেই। অভয় সোফা থেকে উঠে দাঁড়াল। চুপচাপ কিছুক্ষণ পায়চারি করে তারপর বলে উঠল, আলমারিটা কি আপনার শোবার ঘরে রয়েছে? না, শোবার ঘরের পাশে ছোট একটা লিভিং রুম আছে,
দাদুর সমস্ত বইপত্র, আর্টিফ্যাক্টস, দরকারি জিনিসপত্রের সঙ্গে আলমারিটা রয়েছে। সব সময় তালা বন্ধ থাকে, চাবি আমার কাছে থাকে। রাতে চাবি কোথায় থাকে? আমার বালিশের তলায়। সেখান থেকে কি নেওয়া সম্ভব? একদমই না। চাবির গোছায় প্রায় 20টা চাবি আছে, আর আমার ঘুম খুবই পাতলা। চাবিতে হাত ঠেকালেই আমার ঘুম ভেঙে যেত। তাছাড়া সেদিন সকালে চাবি তার যথাস্থানেই পেয়েছিলাম। কোনো ডুপ্লিকেট চাবি? না, অনেক পুরনো আলমারি। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওরা আমার কাছে লোকটার বিবরণ শুনে স্কেচ আর্টিস্ট দিয়ে 2-3টে স্কেচও বানিয়েছে। আপনার কাছে আছে স্কেচগুলো? হ্যাঁ, মোবাইল ফোনে ছবি আছে, দাঁড়ান। বলে প্রতাপ নারায়ণ মোবাইল ফোন খুলে কয়েকটা ছবি বের করে অভয়ের সামনে তুলে ধরলেন। একটা প্রতাপবাবুর বিবরণের মতো, একটা দাড়ি গোঁফ ছাড়া, একটা লম্বা চুল আর দাড়িযুক্ত ইত্যাদি। ছবিগুলো দেখে অভয় বলে উঠল, মুখটা কোথাও যেন আগে দেখেছি বলে মনে হচ্ছে। না, মনে পড়ছে না। এক কাজ করুন, ছবিগুলো আমাকে একটু পাঠিয়ে দিন। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা প্রতাপবাবু, বাড়িতে কে কে? অভয়ের কথা শেষ হওয়ার আগেই একটা ফাইল হাতে বছর 30-এর লম্বা ফর্সা ফর্মাল ড্রেসের এক যুবক বসার ঘরে প্রবেশ করল। চোখে চশমা, হালকা গোঁফ। প্রতাপ নারায়ণের দিকে ফাইলটা খুলে এগিয়ে দিল। প্রতাপবাবু অভয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, আমার বাড়িটা একটু সেকেলে, তাই বাড়িতে আপনাদের থাকার ব্যবস্থা করতে পারিনি বলে মাফ করবেন। সামনে পাহাড়ি রাস্তায় ঢোকার মুখেই আমার একটা হোটেল আছে, ওখানেই আপনাদের জন্য যাবতীয় ব্যবস্থা হয়েছে। ওর নাম দীপঙ্কর, আমার সেক্রেটারি। ওই আপনাদের ছেড়ে দিয়ে আসবে। আবার এত সব ব্যবস্থা না করলেও হতো। যাই হোক, তার আগে আপনার লিভিং রুম আর বেডরুমটা একবার যদি দেখতে পেতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দীপঙ্কর, ওনাদের একটু বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দাও। আমি ততক্ষণ ফাইলটা দেখে নিই। সেক্রেটারি মাথা নাড়ল। অভয় আর পার্বতী যুবকটির সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলার করিডোর বেয়ে এগিয়ে গেল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে অভয় বলল, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? সেক্রেটারি উত্তর দিল, না না, বলুন না। এই কাজে কতদিন আছেন? দীপঙ্কর নির্বিকারে উত্তর দিল, প্রায় 7 বছর। এত কম বয়স থেকে? হ্যাঁ। পড়াশোনা? MBA পর্যন্ত করেছি, শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি। স্কুলিং? ডন বস্কো, মিরিক। মাইনেপত্র সময়ে পেয়ে যান? সেক্রেটারি এবার হেসে ফেলল। দাঁড়িয়ে অভয়দের দিকে ঘুরে বলতে লাগলো, প্রতাপ স্যার পিতৃস্থানীয় ব্যক্তি, উনি যা বলেন সেটাই করা আমার ধর্ম। একদিক থেকে বলতে গেলে বংশ পরম্পরায় আমরা চৌধুরী পরিবারেরই সেবক। অর্থাৎ? আমার বাবার দাদু পার্সোনাল সেক্রেটারি ছিলেন প্রতাপবাবুর বাবার। আবার আমার দাদু আর তাঁর বাবা সেক্রেটারি ছিলেন অমরেশ স্যারের। তাই মাইনেপত্র নিয়ে কোনোদিনই ভাবিনি আর কি। স্যার অবশ্য কোনোদিনও আমাদের দেখাশোনায় কোনো ত্রুটি রাখেননি। আচ্ছা, এই বাড়িতে কে কে থাকেন বলুন তো? বেশি কেউ নয়। স্যারের ভাই, ছেলে, দ্বিতীয় পক্ষের স্ত্রী, শ্যালক আর শ্যালকের পালিত মেয়ে। অভয় ভ্রু কুঁচকে বলল, এমন বেখাপ্পা টাইপের পরিবার কেন? আর প্রথম পক্ষের স্ত্রী? মারা গেছেন রোগে অনেক আগে। 5 বছরের একমাত্র ছেলে প্রদীপকে রেখেই গেছেন। প্রদীপবাবু আমার বয়সেরই। দ্বিতীয় পক্ষের কোনো সন্তান? না, তবে ভাইয়ের পালিত কন্যাকে মাসিমণি নিজের মতো করেই পালন করেন। আচ্ছা, পালিত কন্যা কেন? স্যারের শ্যালক বিয়ে থা করেননি। এক হোম থেকে মেয়েটিকে দত্তক নিয়ে মানুষ করতে থাকেন। পরে মাসিমণির কোনো ছেলেপুলে না হয় ভাই আর ভাইয়ের মেয়েকে এখানে এসে থাকতে বলেন। এগুলো অবশ্য সবই আমার শোনা কথা। ও, তাহলে দেখা কোনগুলো? দীপঙ্কর এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখে গলার স্বর নামিয়ে বলল, স্যারের ভাইয়ের সঙ্গে স্যারের সম্পর্কটা ঠিক। তখনই হঠাৎ প্রতাপ নারায়ণ বাবুর মতোই অবয়বের এক রাজভারী ধুতি পাঞ্জাবি পরিহিত মাঝবয়সী ব্যক্তি সকলের দিকে কটমট করে তাকাতে তাকাতে
সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। অভয় জিজ্ঞাসা করল, ইনি কি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি প্রতাপ স্যারের ভাই প্রহ্লাদ নারায়ণ। হোটেলের মালিকানার ভাগাভাগি নিয়েই তো যত মন কষাকষি। স্যার অবশ্য ভাইকে খুব ভালোই বাসেন, কিন্তু বুঝতে দেন না যাতে করে ইমোশনাল ব্ল্যাকমেল না করতে পারে। আচ্ছা আচ্ছা, এনার ছেলে পিলে? সে অনেক গল্প অভয়বাবু। কথা বলতে বলতে ওরা প্রতাপ নারায়ণের বেডরুমের কাছে চলে এলো। দীপঙ্কর রুমটা খুলে দিল। সকলে প্রবেশ করল। অভয় তীক্ষ্ণ নজরে চারিদিকটা দ্রুত দেখে নিয়ে বলল, ঠিক আছে, পাশের লিভিং রুমটা চলুন। দীপঙ্কর পাশের ঘরটার দরজা খুলল। রুমের সামনেই একটা বড় কাঠের ওয়ার্ড্রোব। দেশি বিদেশি, নতুন পুরনো বিভিন্ন বইয়ে সুসজ্জিত। ডান দিকে কাঁচে ঢাকা কাঠের জানলা। অভয় কাছে গিয়ে গরাদগুলো লক্ষ্য করল। তারপর বলল, গরাদগুলোয় যথেষ্ট ফাঁক রয়েছে দেখছি। কেউ ভুল করে জানালা খোলা রেখে দিলে বাইরে থেকে ছোটখাটো সাইজের মানুষ অনায়াসে গলে যেতে পারে। তা মন্দ বলেননি, স্যারকে অনেকবার বলেছি, তবে সবই ওনার মুডের ওপর। কখন কার কি কথা ওনার পছন্দ হবে বা খারাপ লাগবে বলা যায় না। অভয় আলমারিটার কাছে এসে বলল, এটা খোলা যাবে? আগে এটা খোলার অনুমতি আর চাবি দুটোই আমার কাছে নেই। অভয় দীপঙ্করের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর বলল, পার্বতী, তুমি এক কাজ করো। বাড়িতে মহিলা সদস্য বলতে প্রতাপবাবুর স্ত্রী আর ওনার ভাইয়ের মেয়ে। তুমি ওদের সঙ্গে একটু কথা বলো, আমি চারিদিকটা একটু ঘুরে দেখি। দীপঙ্করবাবু, আপনি ওনাকে বাড়ির মহিলাদের সঙ্গে একটু কথা বলিয়ে দিন, আর আমাকে প্রদীপবাবুর ঘরটা দেখিয়ে দিন। প্রদীপবাবু তো এখানে নেই, সপ্তাহখানেক হলো উনি কলকাতায় গিয়েছেন। কলকাতায়? কেন? আমি ঠিক জানি না, তবে ওনার একটু গান বাজনার শখ আছে তো, এখানে ওখানে শো টো করে বেড়ান। ভালো গিটার টিটারও বাজাতে পারেন। ওই ধরনের কিছু একটা কাজে হয়তো। বেশ, তাহলে বাকি রইলেন আপনার মাসিমণির ভাই। ওনাকে কোথায় পাবো একটু বলে দিন। পার্বতী দীপঙ্করের সঙ্গে প্রতাপবাবুর স্ত্রী ও রোহিণী অর্থাৎ প্রতাপ নারায়ণের শ্যালকের পালিত কন্যার সঙ্গে দেখা করতে গেল। এদিকে প্রতাপ নারায়ণের শ্যালক মনতোষের ঘরের দিকে এগিয়ে গেল অভয়। বন্ধ দরজায় টোকা দিল। ঘরের দরজা খুলল। ভেতর থেকে বছর ৪৫-এর রোগা ছিপছিপে পেটে খাটো একটা মানুষ বেরিয়ে এলো। পরনে গেঞ্জি আর পায়জামা। কি চাই? গলার স্বরটা শুনে অভয় কিছুটা বিব্রত হলো। পুরুষালী স্বর একদমই নয়। অভয় নিজের পরিচয় দিল। মনতোষবাবু অভয়কে ঘরে ভেতরে বসালেন। অভয় চারিদিকে নজর ঘোরাল। ঘরের চার দেওয়াল বিভিন্ন চিত্রকলা আর শাস্ত্রীয় নৃত্যের শিল্পীদের পোস্টারে আবৃত। ডান দিকের দেওয়াল আলমারিতে মনতোষবাবুর রাজ্যপালের হাতে পুরস্কার গ্রহণরত একটা ছবি, সঙ্গে একটা বাচ্চা মেয়েও রয়েছে। দেওয়ালের একটা কোণে একজোড়া ঘুঙুর এসির হাওয়ায় দুলছে। সব কিছু দেখে শুনে অভয় বলল, নাচের শখ রয়েছে দেখছি, সেখানটা গান নাকি? মাথা দুলিয়ে একটা অপরিচিত হাসি দিয়ে মনতোষ বলে উঠলেন, ঠিকই ধরেছেন, তবে শুধু শেখাই না, একেবারে তৈরি করে তারপর ছাড়ি। মেয়েকে শিখিয়েছেন? সে আর বলতে, কত্থক ওর রক্তে মিশে গেছে। এখন ভরতনাট্যমটা শিখছে। আর কিছু করা হয় না? সময় কোথায় আর কিছু করার? একবার ইচ্ছা প্রকাশ করেছিলাম জামাইবাবুকে হেল্প করার, দিদি করতেই দিল না। বিয়ে থা করার ইচ্ছা হয়নি কোনোদিন? মনতোষ হো হো করে হেসে উঠলেন। তারপর ঘাড় বাঁকিয়ে অভয়ের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বললেন, আপনি নাকি ডিটেকটিভ? তা আমাকে কোন মেয়ে বিয়ে করবে বলে আপনার মনে হয়? পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে মনতোষবাবু। গতানুগতিকভাবে চিন্তা না করে একবার চেষ্টা করতে ক্ষতি কি?
যাই হোক, আপনার জামাইবাবুর একটা জিনিস খোয়া গেছে, শুনেছেন তো? হ্যাঁ, নীলা, দামি নীলা, শুনেছি। তা আমার কাছে কি জানতে চান? অভয় গলার স্বরটা নামিয়ে বলল, কারো ওপর সন্দেহ হয়? বাড়ির কেউ? কি যা তা বলছেন? বাড়ির কেউ কেন এসব করবে? হতে পারে সেটার দাম কয়েক কোটি টাকা, কিন্তু তাই বলে কি কেউ জামাইবাবুর ওরকম ক্ষতি করতে চাইবে? আর ভগবানের দয়ায় আমাদের কোনো কিছুরই কোনো অভাব নেই যে আমরা ওসব করতে যাব। ওটার দাম কয়েক কোটি টাকা, সেটা আপনি জানেন? মনতোষ আমতা আমতা করে বলে উঠলেন। হ্যাঁ, মানে শুনেছিলাম একবার দিদির মুখে। কয়েক কোটি টাকার জিনিস পেলে যে কারো ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যেতে পারে, সঙ্গে সন্তানেরও। মনতোষের মুখের ভাবের পরিবর্তন হলো, দাঁত খিঁচিয়ে বলে উঠলেন, মানে কি বলতে চাইছেন আপনি? অভয় উঠে দাঁড়ালো। থাক, সব কথা না বলাই ভালো, বুঝলেন? আমি না ডিটেকটিভ। বলে একটা মুচকি হাসি হেসে বাইরে বেরিয়ে এলো। মনতোষ এক দৃষ্টে অভয়ের দিকে তাকিয়ে রইলেন। চৌধুরী নিবাসে কিছুক্ষণ কাটানোর পর অভয় আর পার্বতীকে অনতি দূরেই পাহাড়ের কোলে একটা 5 স্টার হোটেলে ছেড়ে দিয়ে চলে গেল দীপঙ্কর। হোটেল রুমে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় নিচের রেস্টুরেন্টে চায়ের টেবিলে দেখা করল অভয় আর পার্বতী। অভয় জিজ্ঞাসা করল, কি পেলে? সেরকম কিছু না। প্রতাপবাবুর স্ত্রী নিরুপমা দেবীর নীলার বিষয়ে কোনো আইডিয়াই নেই। নিতান্তই ঘরোয়া সাধাসিধে সাংসারিক মহিলা। প্রতাপবাবুর প্রথম পক্ষের ছেলে প্রদীপকে গর্ভজাত সন্তানের থেকে কোনো অংশেই কম করে দেখেন না, অন্তত ওনার কথায় যা বুঝলাম। আর রোহিণী? আর্কিওলজি নিয়ে পড়ছে। উদ্দেশ্য অমরেশ চৌধুরীর মতো মহান প্রত্নতাত্ত্বিক হয়ে দেখানো। তবে ওর সঙ্গে কথা বলে একটা অদ্ভুত বিষয় ফিল করেছি। সেটা কি? নিজের মেয়ে তো, তাই ওর মনের গভীরে লুকোনো কিছু কথা বোধহয় জানতে পারলাম, যেটা হয়তো ও কাউকে বলতে পারে না। বলে ফেলো। কথার ছলে ওর মোবাইলটা দেখলাম। আমার মনে হয় মিস্টার প্রদীপ নারায়ণ চৌধুরী আর রোহিণীর মধ্যে কিছু একটা চলছে। বলো কি? অভয় সোজা হয়ে বসলো, তারপর নিচু স্বরে বলল, মানে প্রতাপবাবুর ছেলে আর ওনার শ্যালকের পালিত মেয়ে, এই যে বড় গোলমেলে ব্যাপার। আমার তো তাই মনে হলো। ওদের একসাথে 2-3টে ছবিও দেখলাম। প্রতাপবাবুর ছবি আগেই দেখে নিয়েছিলাম বসার ঘরে, তাই চিনতে অসুবিধা হয়নি। এক্সিলেন্ট। তবে এই তথ্যটা কি? বলতে বলতে হঠাৎ কিছুটা চিন্তায় চলে গেল অভয়। তারপর কিছুক্ষণ চুপচাপ চায়ে চুমুক দিয়ে বলে উঠল, এদিকে প্রহ্লাদবাবুর একটা স্টোরি আছে। বাবা মায়ের অমতে বিয়ে, স্ত্রী খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান, তাই জাঁদরেল বাবা ত্যায্যপুত্র করেন। তার কদিন পরেই বাবার অ্যাক্সিডেন্ট হয়। দাদা প্রতাপবাবু ভাইকে ফিরিয়ে আনেন, কয়েকটা হোটেলের মালিকানা লিখে দেন। কলকাতায় একটা বাড়ি আছে, স্ত্রী আর মেয়ে ওখানেই থাকে। মাসের অর্ধেক সময় প্রহ্লাদবাবুর ওখানেই কাটে। বড় লোকদের জীবন সত্যিই রীতিমতো বৈচিত্র্যময়। বাইরে থেকে দেখে যতটা সোজা মনে হয়, আসলে ঠিক তার উল্টো। সেসব তো ঠিক আছে, কিন্তু লেবানিজটা বড্ড ধন্দে ফেলে দিচ্ছে। যদি সত্যি চুরিটা ওই করিয়ে থাকে, তাহলে এতদিনে ওটা পাচার হয়ে গেছে। আর মিশর বা লেবাননে গিয়ে ও টিকিটিও খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার। তবে আমার কেন জানি না মনে হচ্ছে লোকটা বিদেশি নয়। এটা কি ষষ্ঠ ইন্দ্রিয়ের খেলা না মনের ভুল, বুঝতে পারছি না। ওপর মহলে তো তোমার ভালোই চেনাশোনা রয়েছে, কিছু কি করা যায় না? হ্যাঁ, সেটা তো যাই। তাই তো রূপেশ আর ওর আইবির 2-1 চেনাশোনা অফিসিয়ালদের ছবিটা পাঠিয়ে দিয়েছি। যতদূর সম্ভব ইন্টারন্যাশনাল করিডোরটা যাতে বন্ধ করা যায়, ইমিগ্রেশনটাও দেখে নেবে বলল। তবে জিনিসটা ছোট আর কোনো মেটাল নয়, তাই সহজেই পাচার হয়ে যাওয়ার ভয় রয়েছে। এদিকে কলকাতায়
ইন্সপেক্টর কেশবও সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। স্কেচগুলো ওকেও পাঠিয়েছি, সঙ্গে প্রদীপ নারায়ণ আর প্রহ্লাদবাবুর গতিবিধিও লক্ষ্য রাখতে বলেছি। সন্দেহজনক কিছু মনে হলেই উনি জানাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, চাবি ছাড়া বন্ধ ঘরে চুরিটা হলো কিভাবে? হতে পারে জানালার গরাদ গলে ভেতরে ঢুকে মাস্টার কি বা অন্য কোনো তীক্ষ্ণ সরঞ্জাম দিয়ে। অনেক হিন্দি সিনেমায় তো দেখেছি এরকম করতে। বা হয়তো ডুপ্লিকেট কি দিয়ে। কিন্তু প্রতাপবাবু যে বললেন কোনো ডুপ্লিকেট চাবি নেই। বানানোও তো যেতে পারে। নীলা চুরির সম্ভাব্য ঘটনা আর তার তথ্যানুসন্ধানের ব্যবচ্ছেদ করতে করতে দুজনের প্রায় ঘন্টা 3 কেটে গেল। দেখতে দেখতে ডিনারের টাইমও হয়ে গেল। ওরা ডিনার অর্ডার করে দিল। তখনই টিভির পর্দায় ভেসে উঠল ব্রেকিং নিউজ। নবীন অভিনেতা অ্যালেন ডিসুজার রহস্য মৃত্যু। আজ সন্ধ্যায় বন্ধ ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার। বাংলা টিভি সিরিয়ালে ধীরে ধীরে নিজের পরিচয় গড়ে তুলেছিলেন অ্যালেন। খবরটা শুনতেই মাথায় একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ ছুটে গেল অভয়ের। নিজের অজান্তেই বলে উঠল, মনে পড়েছে। সঙ্গে সঙ্গে ওর ফোনটা বাজতে শুরু করলো। অভয় হড়বড় করে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে এলো ইন্সপেক্টর কেশবের কণ্ঠস্বর। ডিটেকটিভ অভয়, আপনার রেমেসিসের বংশধর কার্লোস লেভিনকে পাওয়া গেছে। জানি কেশববাবু, টিভি সিরিয়ালের অ্যাংলো ইন্ডিয়ান অভিনেতা অ্যালেন ডিসুজা। কিন্তু বড্ড দেরি হয়ে গেল। কি আর করব ডিটেকটিভ, ওখানকার পুলিশ 2 দিন আগে যদি ছবি কটা পাঠাতো, আপনি না পাঠালে হয়তো জানতেও পারতাম না। ফরেন্সিক কখন আসছে? বডি অটোপসিতে পাঠাচ্ছি, তবে ফরেন্সিক কাল সকালের আগে আসবে না। যাক, গুড নিউজ ফর মি। ওকে, কাল সকালে তাহলে দেখা হচ্ছে। আশা করি ফরেন্সিকের আগেই পৌঁছাবো। অভয় ফোন রাখল। পার্বতী চোখ বড় বড় করে বলে উঠল, মিশরীয় তাহলে মারা গেল? তবে একটা জিনিস আমাদের জন্য ভালো হলো। সেটা কি? মিশরীয় যখন ভারতীয়, তখন নীলাটা আশা করি এখনো বর্ডার পার করেনি। আর সেরকম যদি হয় তাহলে চুরিটা যে করিয়েছে এই মুহূর্তে সে কোনো রকম রিস্ক নেবে না। এখন কোনো রকম স্মাগলিং করতে গেলেই আইবি আর ইমিগ্রেশনের জালে জড়িয়ে পড়বে। কালপ্রিট ঠিক কাঁচা খেলোয়াড় নয়, বুঝলে। নীলার ইনফরমেশন গোপন করতে যে একজন মানুষের প্রাণ নিতে পারে, সে আর যাই হোক মানুষ নয়। চিন্তান্বিত চোখে পার্বতী বলল, তাহলে এখন করণীয়? ঘড়ির দিকে তাকিয়ে অভয় বলে উঠল, তুমি কাল সারাদিন চৌধুরী বাড়িতেই কাটো। আজ তদন্ত আর জিজ্ঞাসাবাদে যে ফাঁকগুলো রয়ে গেছে সেগুলো রিকভার করো। কাল ভোরের ফার্স্ট ফ্লাইটেই আমাকে বেরোতে হবে। তবে প্রতাপবাবু বা ওই বাড়ির কোনো সদস্যকে আমার সম্বন্ধে বা এই খুনের ব্যাপারে কিছু বলবে না। জিজ্ঞাসা করলে বলবে জরুরি কাজে কোথাও গিয়েছে। কোথায় গিয়েছে বলে যায়নি। আমি প্রতাপবাবুর কাছ থেকে ওই বাড়ির সকলের ফোন নাম্বার নিয়ে নিচ্ছি। আইবির মদতে ওদের সকলের কলিং লিস্টটা একবার চেক করতে হবে। বাড়ির কেউ জড়িত থাকলে কোনো না কোনো ভুল তো করে থাকবেই। সকাল 8:30, নিউ আলিপুর। টিভি সিরিয়াল অভিনেতা অ্যালেন ডিসুজার ফ্ল্যাটের বাইরে কড়া পুলিশি পাহারা। অভয় পরিচয় দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করল। ভেতরে প্রথম থেকেই অভয়ের জন্য অপেক্ষা করছিল ইন্সপেক্টর কেশব। চুঁচুড়ার ডাচ সেমেটারি থেকে ফরাসি সিন্দুক উদ্ধারে আর স্মাগলারদের ধরতে অভয়ের বিশেষ সাহায্য করেছিল কেশব। অভয়কে দেখেই হাত বাড়িয়ে এগিয়ে এলো। অভয় চক্রবর্তী, মাই ফ্রেন্ড, কেমন আছো? ভালো নেই কেশববাবু, এবারে কয়েক কোটির কেস, অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান সাফায়ার। বাপরে বাপ, তোমার তো দেখছি বিদেশি ট্রেজার ছাড়া চ্যানেলই ধরে না। অবশ্য শিবগড়ের কাণ্ড কারখানাও শুনেছি। এগিয়ে যাও ডিটেকটিভ। এগোবো কি করে স্যার? রামেসিসের বংশধর যে মারা গেল। সে যাক, কিছু পেলেন? তেমন কিছু না। টিভি সিরিয়ালের কিছু প্রিন্টেড স্ক্রিপ্ট, কয়েকটা গল্পের বই, স্কুল কলেজের কিছু ডকুমেন্টস আর বিদেশি ভাষা শিক্ষার কটা বই। লকার ফাঁকা, সেটা অবশ্য পুলিশকে বোকা বানিয়ে কেসটা অন্যদিকে ঘোরানোর জন্য। তবে মানতে হবে ভদ্রলোককে,
প্রতাপ নারায়ণের মতো নামি দামি হোটেল ব্যবসায়ীকেও ঘোল খাইয়ে দিয়েছিল অদ্ভুত অ্যাক্টিং স্কিলে। আমার আগেই সন্দেহ হয়েছিল প্রতাপবাবু তার ডেসক্রিপশনে যখন গাঢ় কালো চোখ বলেছিলেন। মিশরীয় বা লেবানিজদের চোখ গাঢ় বাদামি বা নীল রঙের হয়, কালো হয় না। কিন্তু মুখটা ঠিক মনে করতে পারছিলাম না। বিদেশি ভাষা শিক্ষার বইগুলো লেবানিজ আর মিশরীয় ভাষা আর অ্যাকসেন্টটা শেখার জন্য, সেটা বুঝলাম, কিন্তু খুনটা করলো কে? অভয় গম্ভীরভাবে পায়চারি করতে করতে বলে উঠল, খুন যে করিয়েছে তার কাছেই যে নীলাটা আছে এতে কোনো সন্দেহ নেই। তবে ধূর্ত শিকারিটা ঠিক যেন বালির কণার মতো আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যালেনের ফোন কলে কিছু পেয়েছেন? না, ওর টিভি সিরিয়াল আর্টিস্টদের ছাড়া বাকি কল আননোন নাম্বার থেকে, যেগুলোর আর কোনো অস্তিত্ব নেই। সিম ভেঙে ফেলে দেওয়াই স্বাভাবিক। আচ্ছা, আমি ওর জিনিসপত্র আর ঘরটা একটু দেখতে চাই, অনুমতি আছে? কি যে বলো ডিটেকটিভ। ধন্যবাদ। আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? বলো না। আননোন নাম্বারগুলোর মধ্যে যে কলগুলো বেশি এসেছে তাদের লাস্ট লোকেশনটা যদি জানতে পারতাম। অবশ্যই, আমি ব্যবস্থা করছি। ইন্সপেক্টর কেশব ফ্ল্যাটের বাইরে বেরোলেন। অভয় অভিনেতা অ্যালেন ডিসুজার পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজ চালাতে থাকল। ছোট থেকে ছোট জিনিসও ওর তীক্ষ্ণ নজর এড়িয়ে গেল না। প্রায় ঘন্টা খানেক কেটে গেল। অভয়ের হাতে এখনো কোনো নির্ভরযোগ্য সূত্র উঠে আসেনি। তখনই হঠাৎ অভয়ের নজর বইয়ের আলমারিতে সাজানো একটা ফটো অ্যালবামের দিকে গেল। ও অ্যালবামটা নিচে নামালো। একটা একটা করে দেখতে থাকলো অ্যালেন ডিসুজার স্মৃতিপটে বাঁধা সমস্ত ঝলক। অভিনেতার শৈশব, বাবা মায়ের সঙ্গে ছবি, প্রথম স্কুলের ছবি, হাই স্কুলের ছবি, হাই স্কুলের একটা গ্রুপ ছবি। অকস্মাৎ গ্রুপ ছবিটায় নজর পড়তেই অভয় যেন হাতে অমৃত পেয়ে গেল। মগজাস্ত্রের গভীরতায় পাকানো জটগুলো একে একে খুলে সোজা লম্বা একটা দড়ি পেয়ে অভয় পৌঁছে গেল অপরাধীর গর্দান পর্যন্ত। ঘরের দরজা ঠেলে ইন্সপেক্টর কেশব উত্তেজিতভাবে ভেতরে ঢুকল। কলগুলোর লাস্ট লোকেশন পাওয়া গেছে অভয়, 3টে নম্বরই শিলিগুড়ির। অভয় চকচকে চোখে বলে উঠল, পাহাড়ি হাওয়ার জন্য প্রস্তুত তো? পরের দিনের সকাল। আমাদের এইভাবে এক জায়গায় আটকে রাখার কোনো মানে আছে? উই আর বিজনেসম্যান, আমাদের সময়ের দাম আছে। চেঁচিয়ে বলে উঠলেন প্রহ্লাদ নারায়ণ চৌধুরী। প্রতাপ নারায়ণ চৌধুরীর নিচের তলার বসার ঘরের চেয়ার আর সোফায় যেন চাঁদের হাট। বাড়ির কোনো অনুষ্ঠান ছাড়া একসাথে এক ছাদের তলায় যাদের দেখা পাওয়া অত্যন্ত দুষ্কর, সেই অসম্ভব কাজটি অভয় আজ করে ফেলেছে প্রতাপ নারায়ণ চৌধুরীর অনুমতিতে। প্রদীপ নারায়ণ, প্রহ্লাদ নারায়ণ, রোহিণী, পরিতোষ, দীপঙ্কর ও প্রতাপবাবুর স্ত্রী সকলকেই একসাথে একই সময়ে ডেকে এনে বসানো হয়েছে। প্রহ্লাদবাবুর প্রশ্নের উত্তরে অভয় বলে উঠল, শান্তি প্রহ্লাদবাবু, শান্তি। সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, সকলে একটু ধৈর্য ধরে বসুন, কারণ কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু ইন্সপেক্টর কেশবের হাতে ঝুলতে থাকা ওই হাত করাটার মালিক হতে চলেছেন আপনাদের মধ্যেই কেউ। আমাদের মধ্যে? এ কি বলছেন আপনি? প্রদীপ নারায়ণ গর্জে উঠল। অভয় উত্তর দিল, হ্যাঁ প্রদীপবাবু, একটা নয়, দুটো অপরাধ করে বসে আছে সেই ব্যক্তি। একটা অপরাধ ঢাকতে গিয়ে আরও একটা অপরাধ। অভয়বাবু, আপনি শিওর আপনার কোনো ভুল হচ্ছে না? চিন্তিত মুখে জিজ্ঞাসা করলেন প্রতাপ নারায়ণ। অভয় নির্বিকারভাবে উত্তর দিল, নিশ্চিন্ত থাকুন। ডিসকাস্টিং! আপনার এই বেকার নাটকের জন্য আমার ফ্লাইটটা মিস হয়ে গেলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন প্রহ্লাদ নারায়ণ। অভয় হাসি মুখে ওর দিকে এগিয়ে এসে বলল, ফ্লাইট মিস হলে হবে প্রহ্লাদবাবু, আবার কোনো ক্লায়েন্ট জুটে যাবে আপনার হোটেলটা কেনার জন্য। এবার না হয় ডিলটা নাই করলেন। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। দাদার চোখের আড়ালে পাহাড়ের দুটো হোটেলের হাফ দামে ডিল করে বসে আছেন কলকাতার এক কাস্টমারের কাছে। সেটা কি দাদা জানেন?
প্রতাপবাবু আশ্চর্য চোখে ভাইয়ের দিকে তাকালেন। প্রহ্লাদবাবু অভয়ের দিকে কটমট করে তাকিয়ে নজর নিচে নামালেন। প্রতাপবাবুর চোখে চরম ঘৃণার ভাব ফুটে উঠল। অভয় আবার বলতে লাগল, আপনার বরাবরই টাকার দরকার, তাই দাদাকে ছলে বলে সই করিয়ে নিয়ে এসব করতে বাধ্য হয়েছে। যাক, সেসব আপনাদের পারিবারিক ব্যাপার, দ্যাটস নান অফ মাই বিজনেস। তবে ছলটা না করলেও পারতেন। আপনার দাদা আপনাকে অনেক ভালোবাসেন, এমনিই হয়তো আপনার প্রয়োজন মিটিয়ে দিতেন। অভয় এবার মুখ ঘুরিয়ে প্রদীপের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, নিউ আলিপুরের দিকে গিয়েছেন কখনো? প্রদীপ রিক্ত কণ্ঠে জবাব দিল, আপনি তো সবই জানেন দেখছি, তাহলে কেন ভনিতা করছেন? আপনার মুখে সত্যিটা শুনতে চাইছি। আমি কোনো খুন করিনি। আমি তো সেটা বলিনি। আপনি নিউ আলিপুর কেন গিয়েছিলেন সেটা জিজ্ঞাসা করছি। প্রদীপ ভীত চোখে একবার বাবার আর একবার রোহিণীর দিকে তাকিয়ে তারপর বলল, এলিজার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রতাপবাবু রাগান্বিত চোখে জিজ্ঞাসা করলেন, সেটা কে? এলিজা আমার ফিয়ন্সে। সামনের মাসে আমাদের রেজিস্ট্রি আছে। কথাটা শোনা মাত্রই রোহিণীর ছলছলে দুচোখ জলে ভেসে গেল। দুচোখ মুছে কোনো রকমে নিজেকে সামলে ও এক দৃষ্টে প্রদীপের দিকে তাকিয়ে থাকল। প্রতাপ নারায়ণ যেন আকাশ থেকে পড়লেন। সামনের মাসে রেজিস্ট্রি? তোর কি মাথা খারাপ হয়েছে? আবার সেই একই ভুল? তুই কি জানিস না এইসব আমাদের পরিবারে নিষিদ্ধ? জানি বাবা, সেই জন্যই তো কিছু বলিনি। জানি তোমাদের কোনো মত আমি পাবো না, কিন্তু আমার কিছু করার নেই। এলিজা আর আমি। প্রদীপের কথা শেষ হওয়ার আগেই রোহিণী হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ওখান থেকে ছুটে চলে গেল। অভয় বলল, সেসব ঠিক আছে, কিন্তু নিজের প্রয়োজনে বেচারি মেয়েটাকে ব্যবহার করার কি কোনো দরকার ছিল? কি দরকার ছিল ওই নিরীহ মেয়েটাকে দিয়ে চুরি করানোর? না না, আমি নীলাচুরি করাইনি, বিশ্বাস করো বাবা, আমি চোর নই। অভয় সামনে এগিয়ে এসে বলল, হ্যাঁ তুমি চোর নও, কিন্তু মেয়েটাকে দিয়ে অমরেশবাবুর বিভিন্ন আর্টিফ্যাক্টস রিসার্চের নামে চুরি করিয়ে বিক্রি করার কি দরকার ছিল? খুন তুমি করনি সেটা আমি জানি, কারণ সিসিটিভি ফুটেজে তোমাকে ওই বিল্ডিংয়ে ঢুকতে দেখা গেছে আগের দিন রাতে, বেরিয়ে গেছো ভোর 3টে। খুন হয়েছে সকালে। প্রতাপবাবু হাঁ করে অভয়ের দিকে তাকিয়ে রইলেন। অভয় বলে চলল, কিন্তু অপরাধী খুবই ধূর্ত। অপরাধের কোনো ক্লু যাতে না থাকে তার জন্য আপ্রাণ চেষ্টা করে। হয়তো কিছুটা পারদর্শী হয়, কিন্তু পুরোটা নয়। সকলে সন্দেহের চোখে একে অপরের দিকে তাকাতে থাকল। অভয় আবার বলতে লাগল, নিজেকে রামেসিসের বংশধর বলা ব্যক্তিটি আসলে বাঙালি, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান। নবীন টিভি সিরিয়াল অভিনেতা অ্যালেন ডিসুজা। ওকে হায়ার করা হয়েছিল একটাই উদ্দেশ্যে, মিশরীয় নীলাটা চুরির পর যেন সেভাবে তদন্ত করার অবকাশ না থাকে। সবাই এটাই ভাবে যার আমানত সেই নিয়ে চলে গেছে, সেজন্য মাস 6 তার ট্রেনিংও হয়। মিশরীয় আর লেবানিজদের ভাষাও শেখানো হয়। বন্ধুরা, এই নীলা চুরির ঘটনা কোনো আকস্মিক বা একদিনের ঘটনা নয়, এটা একটা ঠান্ডা মাথার প্রি প্ল্যান্ড গেম। যাই হোক, সপ্তাহখানে কেটে যাওয়ার পর অপরাধী ভেবেই নিয়েছিল সে কেল্লা ফতে করে ফেলেছে, তাই ধীরে ধীরে জাল গোটাতে লেগেছিল। ঠিক তখনই প্রতাপবাবু আমাদের আমন্ত্রণ দিয়ে বসেন। তদন্ত আবার এগোতে শুরু করে। ব্যাস, উপায় নেই দেখে এভিডেন্স রিমুভ করতে অপরাধী নিজের লোককেই খুন করে বসল। কিন্তু এখানেই অপরাধী ভুল করল। সে একবারও ভাবল না এর ফল কি হতে পারে। না চাইতেও সে একটা এভিডেন্স ছেড়ে দিয়ে এলো ভিকটিমের ঘরে। অভয় ধীরে ধীরে প্রতাপবাবুর সেক্রেটারি দীপঙ্করের দিকে এগিয়ে গেল। পকেট থেকে একটা পোস্ট কার্ড সাইজের ছবি তুলে ধরে ওকে জিজ্ঞাসা করল, ছবিটা চিনতে পারছেন দীপঙ্করবাবু? বিচলিত না হয়ে স্থিরভাবে দীপঙ্কর উত্তর দিল, না তো। একটু ভালো করে দেখুন না, চিনতে পারবেন, অনেক দিন আগের ছবি তো। দীপঙ্কর অবাক বিস্মিত মুখে বলে উঠল, ঠিক বুঝতে পারছি না, আপনি ঠিক কি বলতে চাইছেন? বলতে চাইছি না, বলছি ছবিটা আপনার স্কুলের, মানে ডন বস্কো স্কুলের ফাইনাল রেজাল্ট আউটের পরের গ্রুপ পিকচার। ছবিটার লাস্ট রোয়ের একদম বাঁ দিকের ছেলেটির নাম অ্যালেন ডিসুজা। হোয়াট? কি বলছেন আপনি? ইয়েস মিস্টার। আর ওই যে সেকেন্ড রোয়ের মাঝামাঝি ওই কম হাইটের শ্যামবর্ণ ছেলেটা, ওইটা হলেন আপনি। হোয়াট রাবিশ, কী সব উল্টো পাল্টা বকছেন?
ডন বস্কোতে পড়েছি মানে যার তার সঙ্গে আমাকে মিলিয়ে দেবেন? অভয় চক্রবর্তী বিনা প্রমাণে কিছু বলে না মিস্টার দীপঙ্কর। পার্বতী। সঙ্গে সঙ্গে দরজার কাছে দাঁড়িয়ে থাকা পার্বতী নিজের সাইড ব্যাগ থেকে ওই একই রকমের একটা ছবি বের করে এগিয়ে এসে বলে উঠল, তাহলে এটা কি সেক্রেটারি বাবু? এই একই ছবি আপনার কাছে কি করে এলো? আমার কাছে? কি সব যাতা বলে যাচ্ছেন আপনারা? কোথা থেকে কি সব ভুলভাল ছবি জোগাড় করে কি প্রমাণ করতে চাইছেন? অভয় চকচকে চোখে হাসি মুখে প্রত্যয়ের সঙ্গে বলে উঠল, ভুলভাল নয় সেক্রেটারি সাহেব, এই ছবি পাওয়া গিয়েছে আপনারই ইসলামপুরের দেশের বাড়ি থেকে। আর ব্রহ্মাস্ত্রটা তো এখনো বের করেনি সাহেব, যেটা দেখলে আপনার হয়তো ধরে প্রাণ থাকবে কিনা সন্দেহ। অভয়ের ইশারায় পার্বতী ওর ব্যাগ থেকে রুমাল জড়ানো একটা কিছু বের করে ওর বাম হাতের তালুতে রাখল। আস্তে আস্তে রুমালের আস্তরণ সরালে সকলে স্তম্ভিত চোখে সেই জিনিসটার দিকে তাকিয়ে থাকল। সকলের চোখের সামনে এখন 320 ক্যারাটের পিওর কাশ্মীরি নীলা, যার স্বচ্ছতা আর ঔজ্জ্বল্যে সকলের প্রাণ ভরে গেল। নীলাটা দেখে দীপঙ্করের চোখ ছানা বড়া হয়ে গেল। প্রতাপনারায়ণ উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, আমার নীলা! পার্বতী শান্ত হাতে নীলাটা প্রতাপবাবুর হাতে তুলে দিল। দীপঙ্করের দিকে তাকিয়ে অভয় আবার বলে উঠল, কি এবার কিছু বলবেন? দীপঙ্কর মাথা নামিয়ে নিচের দিকে তাকিয়ে থাকল। অভয় বলল, থাক ছাড়ুন, আমি বলে দিচ্ছি। প্রতাপবাবু, এই হলো আপনার অপরাধী। বাল্যবন্ধু অ্যালেনকে পয়সার লোভ দেখিয়ে ট্রেনিং দিয়ে মিশরীয় বানিয়ে আপনার কাছে একটা গল্প ফাঁদে। তার কয়েকদিন পর কোনো চোরের মাধ্যমে নয়, কায়দা করে ডুপ্লিকেট চাবি বানিয়ে সেদিন কাক ভরে নিজেই আলমারি খুলে নীলাটা চুরি করে দেশের বাড়িতে রেখে আসে। পরে সব কিছু শান্ত হয়ে যাওয়ার জন্য ওয়েট করতে থাকে। এই বাড়িতে আমাদের আগমন হলে রীতিমতো ভয় পেয়ে নিজের ক্লাসমেটকেই মারার সুপারি দিয়ে বসে। কি আর করবে, 12 কোটি টাকাটাও যে কম নয়। টাকার জন্য বন্ধুর প্রাণও নেওয়া যায়। বন্ধুর সঙ্গে যে যে নম্বর থেকে কথা হয়েছিল সেগুলো সব ডিস্ট্রয় করে দেয়। কিন্তু গোল করে বসে এই ছবিটা। স্কুলের ছবিটা দেখার সঙ্গে সঙ্গেই আমার দীপঙ্করবাবুর স্কুলের কথাটা মনে আসে। আতস কাঁচ দিয়ে ভালো করে মন দিয়ে ছবিগুলো দেখি। বারবার মুখটা দীপঙ্করবাবুর সঙ্গেই যেন মিলে যায়। কনফার্ম করতে পার্বতীকে লোকাল পুলিশ সহ ওনার দেশের বাড়িতে সার্চ ওয়ারেন্ট সহ পাঠানোর ব্যবস্থা করে দেন কেশববাবু। থ্যাংক ইউ কেশববাবু। আর সেখানেই বাজিমাত। দীপঙ্করবাবু হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি যে ওনার দেশের বাড়ি পর্যন্ত অভয় পৌঁছে যাবে। ওখানেই ছবিসহ এই মহামূল্যবান নীলাটা উদ্ধার হয়। প্রতাপ নারায়ণের মুখ চোখ ঘৃণায় ভরে উঠল। অভয় আবার বলল, আরও প্রমাণ আছে। এই মহান চোর নীলাটা বিক্রি করতে চলেছিল ড্যানিয়েল নামে এক কুখ্যাত ব্রিটিশ স্মাগলারকে, যার সঙ্গে ওর পরিচয় হয়েছিল প্রতাপবাবু আপনারই এক 5 স্টার হোটেলে। ড্যানিয়েলের সঙ্গে ওর সমস্ত কথোপকথন মেলের মাধ্যমে হতো। আমাদের এখানে আসার না থাকলে পরের 2-3 দিনের মধ্যেই হয়তো নীলাটা কোহিনূর হীরার পাশে গিয়ে স্থান পেত। আর আমার অ্যাসিস্ট্যান্ট পার্বতী কাল বিকেলে আপনারই দেওয়া দীপঙ্করের পার্সোনাল ল্যাপটপটা থেকে সেই মেলগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই দেখুন। প্রতাপ নারায়ণবাবু ঘৃণা ভরে চেঁচিয়ে বলে উঠলেন, বিশ্বাসঘাতক, চোর, ধরিবাজ! আই সোয়ার, এনারা এখানে না থাকলে তোকে এখন আমি নিজের হাতে খুন করতাম। বাপ ঠাকুরদার মান সম্মান আর বলিদানের কথা একবারও চিন্তা করলি না। ইন্সপেক্টর, আমি রিকোয়েস্ট করছি একে আমার নজরের সামনে থেকে নিয়ে চলে যান, নতুবা আমি উল্টো পাল্টা কিছু করে বসবো। অভয় এগিয়ে এসে প্রতাপবাবুর কাঁধে হাত রাখল। ইন্সপেক্টর কেশব দীপঙ্করের হাতে হাত কড়াটা পরিয়ে তারপর বললেন, কি অভয়, তাহলে মিশরে না গিয়েই ফ্যারাওয়ের নীলা আবিষ্কার পর্ব সাঙ্গ হলো? অভয় হাসতে হাসতে উত্তর দিল, কেশববাবু, জীবন বৈচিত্র্যময়, ভবিষ্যৎ কে দেখেছে? তবে একটা কথা শিওরলি বলতে পারি, I like the dreams of the future better than the history of the past. শুনছিলেন ফেরাওয়ের নীলা, গল্প পাঠ এবং অভয়ের চরিত্রে ইমরান, পার্বতীর চরিত্রে চন্দনা,
প্রতাপবাবু এবং মনতোষের চরিত্রে অর্ণব, দীপঙ্করের চরিত্রে শুভাশিস, প্রহ্লাদ বাবুর চরিত্রে দেবব্রত, প্রদীপ নারায়ণের চরিত্রে সৌম, ইন্সপেক্টর কেশবের চরিত্রে শুভ্রাঞ্জন, নিউজ রিডারের চরিত্রে গীতশ্রী, আবহ ও সম্পাদনায় ইমরান। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ।